দেশের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। দেশজুড়ে করোনার প্রভাবে আবারও বন্ধ ঘরোয়া ক্রিকেট। কবে মাঠে ফিরবে খেলা তা নিয়ে আছে চরম অনিশ্চয়তা। লকডাউনের পর স্বাস্থ্যবিধি মেনে আবারও মাঠে ক্রিকেট ফেরানোর জোরালো দাবি মোহাম্মদ আশরাফুলের। অন্যদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় খেলা মাঠে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড, মন্তব্য বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের। করোনার প্রতাপে দেশ জুড়ে লকডাউন চলছে, স্বাভাবিকভাবেই খেলাধুলা বোতলবন্দি। এর আগে লম্বা সময় করোনার কারণে বন্ধ ছিল ঘরোয়া ক্রিকেট। অদৃশ্য করোনার থাবায় আবারও চার দেয়ালের মাঝে বন্দি ক্রিকেটাররা। করোনার আগ্রাসন কবে থামবে তা এখন চরম অনিশ্চয়তায়। জীবন জীবিকার প্রয়োজনে লকডাউন একদিন হয়তো শিথিল হবে। তখন বায়োবাবল প্রক্রিয়ার মাধ্যমে মাঠে ক্রিকেট ফেরানোর জোরালো দাবি সাবেক অধিনায়কের। আমরা যারা ন্যাশনাল লিগ বা ফার্স্ট ক্লাস ক্রিকেটার, আমাদের তো চাওয়া ডেফিনেটলি মাঠে যেন আমরা থাকতে পারি। অলমোস্ট একটা বছর হলো আমরা কিন্তু খেলতে পারছি না, তো খেলাটা না খেলতে পারলে তো আসলে আমাদের জন্য একটু কঠিনই হয়ে যায় চলাফেরাটা। ক্রিকেটারদের দাবি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের, কিন্তু দেশে করোনা হু করে বৃদ্ধি পাওয়ায় আপাতত নয়। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। এনসিএল এর বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা দুইটা রাউন্ড কমপ্লিট করেছিলাম, তারপর থার্ড রাউন্ডের আগে আমরা একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু পরিস্থিতি পরিবেশ অনুকূলে হয় তাহলে আমরা আবার এনসিএলটা শুরু করব। আশরাফুলের আয়ের পথেই শুধু নয়, ধাক্কা লেগেছে তার স্বপ্নেও। ফিক্সিং কাণ্ডে শাস্তি পাওয়ার পর মুক্ত হয়ে স্বপ্ন দেখছিলেন ফিরবেন আবারও বাংলাদেশ জাতীয় দলে, কিন্তু আশরাফুলের সেই পথটাও এখন বহু দূরে। এই বছরটা আমি মনে করেছিলাম যে টেস্ট ক্রিকেটে হয়তো আমি দেশকে আবার সার্ভিস দিতে পারবো, কিন্তু খেলা না থাকলে তো আপনাকে প্রুফ করার কোনো জায়গা নাই। সেই জায়গাটা একটু মিসিং তো অবশ্যই আমার জন্য হয়েছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই টেস্টে মোড়ক লাগে বাংলাদেশের। এ সময় 10 টেস্ট খেলে জয় এসেছে মাত্র একটিতে। ঘরে বাইরে সব জায়গাতেই দুর্দশা চরমে ওঠে টাইগার বাহিনীর। এবারে শ্রীলঙ্কা সফর তাই অনেক কিছু প্রমাণের সিরিজ বাংলাদেশের জন্য। আর সে লক্ষ্যে পাল্লে কেলেতে লাল সবুজের তুরুপের তাস হতে পারেন তামিম ইকবাল। কলম্বোতে 100তম টেস্ট জয়ের ম্যান অব দি ম্যাচ এই ওপেনারকে নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। টেস্টে তামিম ইকবালের কথা উঠলেই চলে আসে ইংল্যান্ডের সেই সিরিজটার কথা, যেখানে ম্যানচেস্টার এবং লর্ডসে টানা 2 সেঞ্চুরি করে নিজের যাত্রী নিয়েছিলেন ড্যাশিং এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম তামিম ইকবাল। 100তম টেস্টে কলম্বোতে অনেকটা তার ব্যাটে ভর করেই জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে তার করা 82 রান সেদিন অনেক সেঞ্চুরি থেকেও বিশেষ ছিল বাংলাদেশের জন্য। টেস্ট ক্যারিয়ারে 62 ম্যাচে তার রান 4508, 38.20 এভারেজে তার সেঞ্চুরির সংখ্যা 9 এবং অর্ধশতক আছে 28টা। সর্বোচ্চ 206 রানের ইনিংসটা খেলেছিলেন খুলনায় পাকিস্তানের বিপক্ষে। ওপেনিং ছাড়াও ক্যারিয়ারে একবার ওয়ান ডাউন এবং একবার মিডল অর্ডারে ব্যাট করেছেন তামিম, তবে সেগুলোতে খুব একটা মুনশিয়ানা দেখাতে পারেননি এই বাঁহাতি। এবার আসা যাক দ্বীপরাষ্ট্রটিতে তার ক্যারিয়ারের স্ট্যাট নিয়ে। সেখানে সর্বসাকুল্যে 3টি টেস্ট খেলেছেন তামিম, নেই কোনো সেঞ্চুরি। তবে এভারেস্টটা মূল ক্যারিয়ারের চেয়ে বেশ ভালো, 46। সর্বোচ্চ রান পিসারা ওভালের 82, আছে আরও 2টি 50। শ্রীলঙ্কায় প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে তামিমের ব্যাট কথা বলেছে বেশিবার। 350-র 2টি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে পেয়েছেন তিনি। এবারের সিরিজেও এমন কিছুর পাশাপাশি 2-1টি সেঞ্চুরি তো তার থেকে আশাই করতে পারেন টাইগার সমর্থকরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে টেস্ট সিরিজে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারেন শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। বাংলাদেশের বিপক্ষে কারা হতে পারে প্রতিপক্ষ দলের প্রভাবক, তাদের নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে লাহিরু থিরিমান্নের গল্প। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ম্যাচের কথা মনে আছে? সেই টেস্টের প্রথম ইনিংসে লাহিরু থিরিমান্নে খেলেন 155 রানের অপরাজিত এক ইনিংস। গলে যা অনুপ্রেরণা ছিল বাংলাদেশের আশরাফুল মুশফিকুর রহিমদের জন্য। 2012 সালে ওই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে আর কখনো টেস্ট খেলেনি থিরিমান্নে। শ্রীলঙ্কায় আবারও টেস্ট সিরিজ, এবার খেলবেন লাহিরু। সাম্প্রতিক ফর্মে তাসকিন রাহিদের সামনে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন এই বামহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। পরিসংখ্যানে তা হবে আরও পরিষ্কার।
4 টেস্টে 1 সেঞ্চুরি আর 350, 4 ম্যাচে গড় 102.75, যা তার ক্যারিয়ার সেরা। 40 টেস্টে তার রান গড় 25, বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাকাল করতে পারে বাংলাদেশের বোলারদের। ঢাকার মাঠে প্রিমিয়ার ব্যাকের হয়ে খেলে গেছেন লাহিরু। এদেশের বোলারদের ক্রিকেট মস্তিষ্ক ভালোভাবেই পড়তে পারেন তিনি। দলের প্রয়োজনে 2 ও 3-এ ব্যাট করতে নেমেছেন, তবে সবচেয়ে সাফল্য ওপেনিংয়ে নেমে। 15 ম্যাচে ওপেনিং করতে নেমে তুলেছেন সবচেয়ে বেশি 688 রান। লঙ্কানদের রানের ভিত গড়ার অন্যতম এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করতে প্ল্যান বি রাখতেই হবে বোলিং ডিপার্টমেন্টকে, নতুবা থিরামান নিতেই হতে পারে স্বপ্নের পতন। মেহেদী নাইম, সময় সংবাদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিবি পরিচালক এবং সাবেক অধিনায়ক আকরাম খান। এই মুহূর্তে শ্যামলীতে আছেন আমাদের রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিয়ন। এশা 13 এপ্রিল বাংলাদেশের আইসিসি ট্রফি যে জয়ের যে 2 যুগ পূর্তি আমরা পালন করেছিলাম, তার ঠিক 3 দিন পরে আমাদেরকে হসপিটালের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে সেই দলটির অধিনায়ক আকরাম খানের অসুস্থতার কথা জানাতে হচ্ছে। এসে আপনাকে বলি যে গত 10 এপ্রিল মূলত আকরাম খান যে টেস্টটি করেছিলেন তার কোভিড টেস্টের ফলাফল পজিটিভ আসে এবং তারপরেই কিন্তু তিনি বাসায় আইসোলেটেড হয়ে যান এবং সেখানে চিকিৎসকদের পরামর্শে, আইসিসির ডাক্তারদের পরামর্শে তার চিকিৎসা চলছিল এবং সেখানেই তিনি পুরোপুরি আইসোলেশনে ছিলেন। এবং সে তার পরিবারের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছিলাম যে সে সময় তার যে উপসর্গগুলো ছিল সেগুলো কতটা তীব্র না হওয়ার কারণে কিন্তু ডাক্তাররাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং বুধবার গত 2 দিন তার কাশি প্রচণ্ড বেড়ে যায় এবং তার আরও কিছু সমস্যা দেখা যায় এবং তার পরবর্তীতে ডাক্তারদের সঙ্গে আবার যখন যোগাযোগ করা হয় তখন গতকাল বিকেলে কিন্তু তাকে আবার হসপিটালাইজ করবার জন্য ডাক্তাররা পরামর্শ দেন এবং পরবর্তীতে গতকাল বিকেলে আমরা দেখেছি যে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীতে চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবং তার পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু আমরা জেনেছি তার ফুসফুসের একটি স্ক্যান করা হয়েছে, সেখানে কিছুটা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া অন্য সব কিছু যদি বলি যে আকরাম খানের এখন পর্যন্ত অবস্থা স্থিতিশীল এবং তার অক্সিজেনের লেভেলও বেশ ভালো আছে। তিনি ভালো আছেন বলে তার পরিবারের পক্ষ থেকে বারবারই জানানো হয়েছে এবং তার ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, হয়তো আর কিছুক্ষণ পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কথা বলবো, তারপরে আসলে পরিবর্তী অবস্থাটা বোঝা যাবে কী করা যাচ্ছে। এছাড়া যদি বলি যে তার পরিবারের পক্ষ থেকে বারবারই যেটা বলা হচ্ছে যে তিনি সুস্থ আছেন এখন পর্যন্ত এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আকরাম খান আবার মাঠে ফেরত আসতে পারেন সেই জন্য। দেশা এই ছিল আমার কাছে শ্যামলী থেকে সবশেষ। করোনা আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক এবং সাবেক অধিনায়ক আকরাম খান, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। বাংলাদেশ ক্রিকেটের প্রথম রিয়েল হিরো, 1997 আইসিসি ট্রফি চ্যাম্পিয়নশিপ ঘরে তোলার মূল কারিগরদের একজন। আজকের বাংলাদেশ ক্রিকেট যেখানে দাঁড়িয়ে তার ভিত্তিমূল রচনার অন্যতম রূপকার। আকরাম খান বাংলাদেশের সোনালী অতীতের নায়ক। ওয়ানডে টেস্ট শেষে ব্যাট তুলে রাখলেও 22 গজের টানে থেকে গেছেন ক্রিকেট পাড়াতেই। ক্রিকেটার আকরাম খান এখন সামলাচ্ছেন ক্রিকেট বোর্ড অপারেশনসের দায়িত্ব। আকরাম খান নামটা মনে আসলেই প্রথম যে দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে তা আইসিসি ট্রফির শিরোপা উল্লাসের সেই দৌড়টা। আইকনিক সে রান এখন বাংলাদেশ ক্রিকেটের হল অফ ফেমেরই একটা অংশ। তার অধিনায়কত্বেই স্বপ্নের ট্রফিটা ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে তার করা 68 রানের ইনিংসটার গুরুত্ব হার মানাবে যে কোনো সেঞ্চুরি ডাবল সেঞ্চুরিকেও। আকরাম খানের ক্রিকেটিং ক্যারিয়ার শুরু হয় 1988 সালে। চট্টগ্রামে নিজের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় তার। এরপর লিস্ট এ ক্রিকেটটাও শুরু করেন সেই মৌসুম থেকেই। চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে খেলে গেছেন শেষ পর্যন্ত। মাতিয়েছেন ঢাকার ক্লাব ক্রিকেটে, ছিলেন বাংলাদেশের অভিষেক টেস্টের একজন গর্বিত সদস্য। 2003 সালে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে মাঠের ক্রিকেটকে বিদায় জানান আকরাম খান। এ সময়কালে 44 ওয়ানডেতে তার রান 976, আছে 5টা অর্ধশতক আর 8 টেস্টে করেছেন 259 রান। আকরাম মাঠকে ছাড়লেও 22 গজ ছাড়েনি আকরামকে। অবসর নেয়ার 4 বছরের মাথাতেই আবারও হোম অফ ক্রিকেটে ফিরে আসতে হয় তাকে। ফারুক আহমেদের অধীনে নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি, ছিলেন 2012 পর্যন্ত। পরে হয়েছিলেন প্রধান নির্বাচকও। কিন্তু স্বপ্ন ছিল আরও বড়, তাই তো নির্বাচকের দায়িত্ব ছেড়ে অংশ নেন ক্রিকেট বোর্ডের নির্বাচনে। বিসিবির পরিচালক পদে জয়ী হন আকরাম খান। এই মুহূর্তে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইউরোপা লিগের খবর। দারুণ জয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল 2 ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল। কোয়ার্টারের দ্বিতীয় লেগে গ্রানাদাকে 2-0 গোলে হারিয়ে 2 লেগ মিলিয়ে ইউনাইটেডের জয় 4-0 ব্যবধানে। আরেক ম্যাচে সেভিয়া প্রাগকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে জয় আর্টেটার আর্সেনালের। গানারদের হয়ে জোড়া গোল করেছেন লাকাজেত্তে।
আবারও বুড়ো কাভানির বেলকে চিরচেনা সেই ট্রেডমার্ক উদযাপন। ডিবক্সের মধ্যে পগবার বাড়িয়ে দেয়া হেড, ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিং। ফ্রি ট্রান্সফারে পাওয়া এই উরুগুয়ান ধারাবাহিকভাবেই দিচ্ছেন তার প্রতি আস্থার প্রতিদান। এখানেই শেষ নয়, 56 মিনিটে গিয়েছিলেন জোড়া গোলের একেবারেই কাছে, তবে এ যাত্রায় স্বপ্নভঙ্গ হয় লক্ষ্যভ্রষ্ট হেডে। গ্রানাদার বিপক্ষে আগের লেগে 2-0 গোলে এগিয়ে থাকলেও মাঠের পরিকল্পনায় সোলশায়ারের আক্রমণাত্মক টোটকা। র‍্যাশফোর্ডের অনুপস্থিতিতে 4-2-3-1 ফরমেশনে মধ্যমাঠে ব্রুনো ফার্নান্দেস, পগবার সঙ্গে গ্রিনউড। যদিও প্রথমার্ধে ইউনাইটেডের রক্ষণের ভালোই পরীক্ষা নিয়েছে স্প্যানিশ ক্লাব গ্রানাদা। দ্বিতীয়ার্ধে দুদলের মেরে ফুটবলে ম্যাচ হয়ে পড়ে পানসে। শেষের দিকে হতাশা থেকেই কিনা নিজেদের জালে বল জড়ান গ্রানাদার ভাল্লেজা। ফলাফল 2-0 ব্যবধানে তৃপ্তির জয় রেড ডেভিলদের, আর তাতেই এক মৌসুম বাদে আবারও ইউরোপা লিগের সেমিতে ইউনাইটেড। ইংলিশ দলের জন্য সুখবর এসেছে সুদূর চেক রিপাবলিক থেকেও। লন্ডনে 1-1 ব্যবধানে প্রথম লেগ ড্র হওয়ায় চাপটা ছিল গানারদের ওপরই। তবে সে ভয়কে জয় করে আর্সেনাল লিখল ভিন্ন উপাখ্যান। উৎসবের শুরুটা 18 মিনিটে নিকোলাস পেপের পায়ে 3 ডিফেন্ডারকে বোকা বানিয়ে তার এমন ফিনিশিং মুগ্ধ করেছে সমর্থকদের। গোলমুখ খুলে প্রতিপক্ষের টুটি চেপে ধরে আর্টেটার দল। ফলাফল পেনাল্টি থেকে 21 মিনিটে লাকাজাত্তে, আর 24 মিনিটে স্কোর শিটের নাম লেখান সাকা। 77 মিনিটে লাকাজাত্তের জোড়া গোল গানারদের দেয় হালি ব্যবধানের দাপুটে জয়ের স্বাদ। মাহবুব রিমন, সময় সংবাদ। করোনাকালে নির্বিঘ্নে কোপা আমেরিকা আয়োজনে এবার এগিয়ে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার সাহায্যেই চীন থেকে পাওয়া যাচ্ছে 50,000 ভ্যাকসিন। প্রথম ধাপে যা ফুটবলার ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের দেওয়ার পরিকল্পনা কনমেবলের। আগামী 13 জুন থেকে 10 জুলাই মাঠে গড়াবে কোপা আমেরিকার 47তম আসর। যদিও ল্যাটিন আমেরিকার করোনা পরিস্থিতি একেবারেই ভালো নয়, তাই তো ভিন্ন পরিকল্পনা আয়োজকদের। সব ফুটবলারের ভ্যাকসিন নিশ্চিত করতে 50,000 ভ্যাকসিনের জন্য তারা চুক্তি করেছে চীনের সিনোভ্যাকের সঙ্গে, যেখানে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। চুক্তি নিশ্চিত করতে নিজের স্বাক্ষরযুক্ত 3টি সোয়েটার তিনি পাঠিয়েছেন চীনের ঔষধ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে, যে কারণে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিনোভ্যাকের পরিচালকরা। যৌথভাবে এবারের কোপা আমেরিকার আয়োজক আর্জেন্টিনা আর কলম্বিয়া। লকডাউনের কারণে 21 এপ্রিলও হচ্ছে না মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে আবাহনীর এএফসি কাপের ম্যাচ, নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপ। 28 এপ্রিল আবাহনী ইগলস ম্যাচের জয়ী দল খেলবে বেঙ্গালুরু এফসির বিপক্ষে, তাই 25 এপ্রিল বেঙ্গালুরুতে ইগলসের বিপক্ষে আবাহনীর ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। নেপালে 21 এপ্রিল ইগলসের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চেয়েছিল আবাহনী, কিন্তু এবার পিছিয়ে আসতে হলো সেই সিদ্ধান্ত থেকে। এফসি, মালদ্বীপ, বাফুফে ও আবাহনীর মধ্যে অনলাইন সভা শেষে এসেছে এমন সিদ্ধান্ত। এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদেরকে যেটা বলেছে যে আমরা যেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে যেন আমরা একটা পারমিশন অবটেইন করার চেষ্টা করি, পারমিশন নেওয়ার চেষ্টা করি, যাতে এএফসি কাপের খেলাটাতে অংশগ্রহণের জন্য প্রয়োজন বোধে আবাহনী লিমিটেড তারা যেন দেশের বাইরে ট্রাভেল করতে পারে। আবাহনী এবং ইগলসের মধ্যকার ম্যাচের জয়ী দল 28 এপ্রিল মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। এই একটা ম্যাচের জন্য আটকে আছে অনেক কিছু, তাই এবার লক্ষ্য ভারতে খেলার। বিকল্প হিসাবে 28 তারিখে যে পরবর্তী এই দুই টিমের জয়ী দল যে ইন্ডিয়াতে বেঙ্গালুরুর সাথে যে ম্যাচটা খেলবে, তার আগে কোনোভাবে বেঙ্গালুরুতে এটা আয়োজন করা যায় কিনা সেটার বিষয়ে তারা তাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ক্লাবের সাথে যোগাযোগ করার জন্য বলেছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে 25 তারিখে ম্যাচটা সেখানে আয়োজন করে যারা জয়লাভ করবে তারা 28 তারিখে বেঙ্গালুরু এফসির সাথে গোয়াতে খেলতে পারে। তবে এরপরও থাকছে অনিশ্চয়তা। লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেলে 25 এপ্রিল ম্যাচ আয়োজন সম্ভব কিনা, কারণ আন্তর্জাতিক ফ্লাইটে রয়েছে প্রতিবন্ধকতা। তাছাড়া ভারতের করোনা পরিস্থিতিও খারাপ দিকে, যে কারণে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা প্রদান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নানা সূত্রের খবর, সাকিব আল হাসানের ফোন নম্বর জুয়ারিদের দিয়েছিলেন ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিটস্ট্রিক। এদিকে ফিক্সিং কাণ্ডে হিটস্ট্রিকের মতো সাবেক ক্রিকেটার নিষিদ্ধ হওয়ায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি এও জানান, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট দলের কোচ নিয়োগের ব্যাপারে আরও সতর্ক থাকবে বোর্ড।
ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক 8 বছর নিষিদ্ধ। আইসিসির সূত্র বলছে স্ট্রিকই সাকিবের ফোন নম্বর দিয়েছিলেন জোয়ারি দীপক আগারওয়ালকে, কারণ আইসিসি সাকিবের নিষেধাজ্ঞার সময় যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলা হয়েছিল সাকিবের ফোন নম্বর যে দিয়েছিল দীপক আগারওয়ালকে সে কাছেরই কেউ, কিন্তু ওই কাছের ব্যক্তিটির নাম প্রকাশ করেনি আইসিসি। তবে হিথ স্ট্রিকের তদন্তের পর যোগসূত্র মিলে যাচ্ছে। জিম্বাবুয়েন কোচ হিথ স্ট্রিক 2017 সালে বিপিএল এ ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সহ 3 ক্রিকেটারের ফোন নম্বর দিয়েছিলেন জুয়ারিকে। সে সময় ঢাকার অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সূত্র আরও মেলে 2018 সালের শুরুতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে দলের তথ্য পাচার করেন স্ট্রিক। সাকিবকে নিষেধাজ্ঞার সময় ওই সিরিজেও সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আইসিসি। যারা আমাদের এখানে কোচ আসেন অথবা কোনো সাপোর্ট স্টাফ আসেন, আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের এদের ব্যাপারেও খুব সতর্ক থাকা উচিত। হিথ স্ট্রিকের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আশা করিনি যে হিথ স্ট্রিকের মতো এত বড় একটা বড় মানের কোচ এই ধরনের কাজে লিপ্ত থাকবে, কারণ হতাশ হয়েছে যে কি করে সে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে। এদিকে ফিক্সিং এর বিস্ফোরণ রোধে সর্বোচ্চ সতর্ক বিসিবি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সফরে কোয়ারেন্টিন পর্ব শেষে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশের দল গেছে শ্রীলঙ্কায়। তারপরেও টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানের দাবি দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে একাদশের সুযোগ পেলে ভবিষ্যতে দলের জায়গা শক্ত করতে চান সাইফ হাসান। 4 দেয়ালের বন্দি দশা থেকে মুক্ত আকাশের নিচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লঙ্কান বোর্ডের বেঁধে দেওয়া কোয়ারেন্টিন পর্ব শেষ। নিগম্ব শহরের টিম হোটেল জেট ইয়াং বিচ থেকে আধা ঘন্টা দূরত্বের কাতুয়া নায়কে মাঠে নিয়ম মেনে রানিং, এরপর ফিল্ডিং করেন মমিনুলের দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে টাইগাররা। সিরিজের 2টি টেস্টে পয়েন্ট অর্জনের সুবর্ণ সুযোগ, কিন্তু তার আগে প্রস্তুতি কতটা হলো দলের? ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবাই খুব ভালো প্রিপারেশন চলছিল আমাদের, আমরা যারা বাইরে ছিলাম ওখানে খুব ভালো প্র্যাকটিস চলছিল। এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের জন্য। সো অল ওভার খুব ভালো একটা প্রিপারেশন ছিল। হোপফুলি ওই পারফরমেন্সগুলো এখানে কাজে লাগে। ভবিষ্যতের টেস্ট ক্রিকেটারের জন্য গড়ে তোলা হচ্ছে সাইফ হাসানকে। খেলেছেন 2টি টেস্ট, 3 ইনিংসে মোটে 24 রান করেছেন। আস্থার প্রতিদান দিতে পারেননি এই টপ অর্ডার। ধারণা করা হচ্ছে ক্যান্ডিতে তামিমের সাথে প্রথম টেস্টে ইনিংস ওপেন করবেন সাদমান ইসলাম। তাই নিশ্চিত নন সাইফ হাসান। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ের আগে তাই আরেকটি লড়াই সাইফের মাঝে। প্র্যাকটিস ম্যাচটা সেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে এটাই একটা চান্স আমাদের ওয়েদারের সাথে অ্যাডাপ্ট করা। আর উইকেট কীরকম হতে পারে ওইখানে ম্যাচটা খেলে আমাদের আসলে বুঝতে হবে। শনি ও রোববার নিজেদের মধ্যে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। একাদশে সুযোগ পাওয়ার আগে এটাকে সেরা মঞ্চ মানছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। 8 বছর পর প্রোটিয়াদের মাটিতে টি-20 সিরিজ জয়ের হাতছানি পাকিস্তানের সামনে। 4 ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে সেঞ্চুরিয়ানে মুখোমুখি দুদল। ম্যাচ শুরু শুক্রবার সন্ধ্যা 6:30টায়। এর আগে 2013 সালে মোহাম্মদ হাফিজের নেতৃত্বে সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই টি-20 সিরিজ হারিয়েছিল পাকিস্তান। এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। তার ক্যামিওতেই মূলত সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে অতিথিরা। সঙ্গে আছে রেজওয়ান হাফিজের ফিনিশিং। ব্যাটিংয়ে পাকিস্তানের স্বস্তি থাকলেও আস্থার প্রতিদান দিতে পারছেন না বোলাররা। তাই তো সিরিজ জয়ে এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে শাহিন হাসান আলীদের। অন্যদিকে বোলাররা ভোগাচ্ছে দক্ষিণ আফ্রিকাকেও। রাবাদার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে পারছে না শামসি হেনরিক্সরা। তাই তো সিরিজ বাঁচাতে বোলারদের পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকবে প্রোটিয়ারা। দু 2020-21 মৌসুমের জন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। 4 ক্যাটাগরিতে আছেন 28 ক্রিকেটার। সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন এ+ ক্যাটাগরিতে থাকা কোহলি, রোহিত শর্মা ও বুমরাহ। 4 ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ 7 কোটি রুপি পারিশ্রমিক পাবেন এ+ ক্যাটাগরিতে থাকা এই 3 ক্রিকেটার। এরপর এ গ্রেডে রাখা হয়েছে 10 ক্রিকেটারদের, যাদের বার্ষিক বেতন 5 কোটি রুপি। অশ্বিন, জাদেজা, পূজারা, রাহানে, ধাওয়ান, শামি, ঈশান্ত, লোকেশ, পন্ত এবং হার্দিক পান্ডিয়া আছেন এ গ্রেডে। বি গ্রেডে ঋদ্ধিমান সাহাসহ আছেন আরও 5 ক্রিকেটার, যাদের বেতন 3 কোটি রুপি। আর 1 কোটি রুপির সি গ্রেডে রাখা হয়েছে 10 ক্রিকেটারকে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আইপিএলের খবর।
রাজস্থানের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়েছে রয়্যালস। এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উনাতকাট মুস্তাফিজের বোলিং তোপে মারাত্মক বিপর্যয়ে পড়ে দিল্লি। দলীয় 37 রানে 4 উইকেট হারায় তারা। হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক ঋষভ পন্ত। 50 করে তিনি আউট হলে আবারও বিপাকে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 8 উইকেটে 147 রান তুলতে সক্ষম হয় ক্যাপিটালস। স্টয়নিসের পর টম কারানের উইকেট তুলে নেন কাটার মাস্টার। 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন দ্য ফিজ। জবাব দিতে নেমে বিপর্যয়ে পড়ে রাজস্থানও। 42 রানে 5 উইকেট হারায় তারা। তবে মিলারের 62 রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় রয়্যালস। তবে আস্কিং রান রেট বাড়তে থাকায় কঠিন হয়ে ওঠে জয়ের পথ। কিন্তু শেষ দিকে ক্রিস মরিসের 36 রানের ক্যামিওতে দারুণ জয় তুলে নেয় সঞ্জু স্যামসনের দল। আইপিএল মানেই বিনোদন। এখানে নিখাত ক্রিকেটীয় উত্তেজনা ছাড়াও মাঠের বাইরে বিভিন্ন আয়োজন থাকে সমর্থকদের জন্য, যেখানে অংশ নেন ক্রিকেটার থেকে শুরু করে দলের নানা পর্যায়ের সদস্যরা। সেই রকমই এক প্রচারণামূলক কাজে অংশ নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। সেখানে পাঞ্জাবের বিখ্যাত ভাংরা গানের সঙ্গে নেচেছেন স্মিথ ধাওয়ানরা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। করোনায় আবারও আধার নামলো ঘরোয়া ক্রিকেটে। লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে লিগ চালুর জোর দাবি খেলোয়াড়দের। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বোর্ড। খেলাটা না খেলতে পারলে তো আসলে আমাদের জন্য একটু কঠিনই হয়ে যায় চলাফেরাটা। যদি সবকিছু পরিস্থিতি পরিবেশ